সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর নবম অনলাইন ক্লাস। পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করব এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। তো এই অধ্যায়ে আলোচনা করে এই অধ্যায় থেকে আমরা যা জানতে পারবো বা এই অধ্যায়ের শিক্ষণফল কি হবে সেগুলি আগে আমরা একটু দেখে নিব। এই অধ্যায় পড়ে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা ও এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য বলতে পারবো। অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ জানতে পারবো। অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ সম্পর্কে বলতে পারবো, কত ধরনের অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে হিসাব রক্ষণের সাথে জড়িত যে সকল বিষয়াবলী বা কিভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণ করতে হয় সেসবও জানতে পারবো। অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সকল হিসাব সংরক্ষণ করতে হয় সেগুলির মধ্যে আছে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতকরণ, আয় ব্যয় হিসাব প্রস্তুতকরণ, উদ্বর্তপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ এবং মূলধন তহবিল নির্ণয়। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের পরিপূর্ণ কাজ। এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলি জানব এবং শেষের অংশে মানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের সাথে জড়িত যে বিষয়গুলি এগুলি নিয়েই কিন্তু আমাদের অঙ্ক হবে, সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো প্রথমে আমরা জানব অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা ও এর বৈশিষ্ট্য। প্রথমে সংজ্ঞা। অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে। অব্যবসায়ী প্রতিষ্ঠান শব্দটির মধ্যেই কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা উল্লেখ করা আছে। অব্যবসায়ী প্রতিষ্ঠান দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠান শব্দটি এর নিজের অর্থ বহন করা। ব্যবসায় প্রতিষ্ঠানের যদি আমরা সংজ্ঞা আলোচনা করতে চাই, সাধারণ অর্থে যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়, যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত নয় বা যুক্ত থাকে না, সেই সকল প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি বা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা চলে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য হচ্ছে মূলত উদ্দেশ্যগত। ব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন এবং সে উদ্দেশ্যে তারা তাদের পণ্য লেনদেন সংক্রান্ত ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা, মানে মুনাফা অর্জন অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য নয়। তাই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকাণ্ড মুনাফা অর্জনের উদ্দেশ্য না করে বরং জনকল্যাণে সম্পাদন করে। তাহলে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য যেখানে মুনাফা অর্জন করা, অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। সুতরাং বিস্তারিতভাবে বলা যায় যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে বরং সামাজিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্য বাস্তবায়নে তাদের কর্মকাণ্ডকে পরিচালিত করে, সেই সকল প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারি। খেয়াল করো, মুনাফা অর্জন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে বরং সামাজিক জনকল্যাণমূলক কর্মকাণ্ড, এখানে সমাজের মানুষের উন্নয়নের উদ্দেশ্যে যে সকল কর্মকাণ্ড বা সমাজের মানুষের সেবা দানের উদ্দেশ্যে যে সকল কর্মকাণ্ড সম্পাদন করা হয় বা যারা এই সকল কর্মকাণ্ড সম্পাদন করে সেই সকল প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি। এবং আমাদের এই পৃথিবীতে অনেক দেশেই এই ধরনের জনকল্যাণমূলক সংগঠন রয়েছে, যেমন পৃথিবীর সকল দেশেই জনকল্যাণে নিবেদিত ব্যক্তিবর্গ ও সরকার প্রতিষ্ঠিত ছোট বড় অনেক অব্যবসায়ী প্রতিষ্ঠানের অস্তিত্ব দেখা যায়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন ধরো ক্লাব, সমিতি, খেলাধুলার সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, সামাজিক সংস্থার প্রতিটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। আবার একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলও এমন প্রতিষ্ঠানের অস্তিত্ব দেখা যায়, যেমন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ইত্যাদি। এই প্রসঙ্গে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন দেখো, আমাদের বর্তমানে দেশে যে কোভিড সংক্রমণ বা করোনা সংক্রমণ চলছে, এই অবস্থায় সরকারি যে চিকিৎসা ব্যবস্থা সেটি
যথাযথ বা অপ্রতুল হওয়ার কারণেও কিন্তু অনেক বেসরকারি সংস্থা চিকিৎসা কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করতেছে। তাদের কিন্তু উদ্দেশ্য কোনো মুনাফা অর্জন নয়, জনকল্যাণের উদ্দেশ্যে কিন্তু তারা এই কর্মকাণ্ড সম্পাদন করে। আমাদের দেশে একটি খুবই এরকম জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত একটি সংস্থা বা সংগঠন আছে যেটি খুবই পরিচিত। সেটি হচ্ছে যেমন ধরো বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারা কিন্তু অনেক ধরনের সমাজসেবামূলক কার্যক্রম সম্পাদন করে। যারা যে সকল মানুষ খেতে পায় না, অনাহারী, তাদেরকে 1 টাকায় আহার নামে তাদের একটি কর্মকাণ্ড পরিচালিত আছে। 1 টাকার বিনিময়ে তারা খাবার সরবরাহ করে। সম্প্রতি এই বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের চট্টগ্রামে করোনায় যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে সেবাদানের উদ্দেশ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং চট্টগ্রাম পুলিশ মিলে একটি হাসপাতাল পরিচালনার কাজ শুরু করেছে। এটি সম্ভবত জুলাইয়ের 1 তারিখ থেকেই হাসপাতালটি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটি ক্রসিংয়ের এইদিকে সম্ভবত তারা একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করছে। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলি কিন্তু মুনাফা অর্জন করা তাদের উদ্দেশ্য নয়, তারা কিন্তু সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। সো আশা করি তোমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সংজ্ঞা বা মূল বিষয়, অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সমাজ সেবা করা বা জনকল্যাণ সাধন করা, এবং জনকল্যাণ সাধনের উদ্দেশ্যেই কিন্তু তারা গঠিত ও পরিচালিত হয়। এই ধরনের আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। তাহলে দেখো, উপরোক্ত আলোচনায় আমরা পূর্বের আলোচনায় যেটা দেখলাম যে অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে যারা সমাজ সেবা করবে তাদের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তারা মুনাফা ভোগ করে না। সো আমাদের আলোচনায় বা উপরোক্ত আলোচনায় মুনাফা অর্জন না করার কথা বলা হলো, কোনো বা কিছু কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠান আবার আছে তারা তাদের লেনদেন হতে সামান্য মুনাফা অর্জন করে থাকে। মানে কিছু কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা মুনাফা অর্জন করেও থাকে, কিন্তু এখানে মুনাফা অর্জন করলেও তারা কিন্তু তাদের এই মুনাফা যারা সদস্য তারা নিজেরা ভোগ করতে পারবে না। তাদের এই মুনাফা অবশ্যই জনকল্যাণে ব্যয়িত হইতে হবে। যেমন হচ্ছে বাংলাদেশে ব্র্যাক আছে, আড়ং আছে, এরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তারা মুনাফাও করে, কিন্তু তাদের এই মুনাফা কিন্তু সদস্যরা নিজেরা ভোগ করতে পারে না। এটি কিন্তু জনকল্যাণের উদ্দেশ্যেই ব্যয়িত হয়। তাছাড়া বিভিন্ন পেশা, যেমন ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাববিদ, স্থপতি ইত্যাদি পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ নিজস্ব চেম্বার বা প্র্যাকটিসের মাধ্যমে যে আয় করে থাকে তাকেও ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় হতে আলাদা করে পেশার আয় হিসাবে আলাদাভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের মতো হিসাবভুক্ত করার নীতি প্রচলিত রয়েছে। কারণ উক্ত পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত না থেকে বরং সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের লিপ্ত রাখে। মানে হচ্ছে এই ধরনের পেশাজীবী যারা, তারা যদিও অর্থ উপার্জন করে ব্যবসায়িক কর্মকাণ্ডের মতোই মনে হয়, কিন্তু তাদের যেহেতু কর্মকাণ্ড বা তারা যে মাধ্যমে অর্থ উপার্জন করে সেটি হচ্ছে সেবাদানের মাধ্যমে, এই জন্যে তাদের যে কার্যক্রম বা তাদের কার্যক্রমকেও ব্যবসায়ী প্রতিষ্ঠান না বলে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে কিন্তু অভিহিত করা হয়। অতএব আমরা বলতে পারি সামাজিক কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত যে কোনো প্রতিষ্ঠান বা পেশাজীবী ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না থেকে বরং জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে সেই সকল প্রতিষ্ঠান বা পেশামূলক সংস্থাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। সো অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা যদি আমরা ভালো করে পড়ি বা সংজ্ঞা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে এই সংজ্ঞা থেকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আলোচনা করতে পারবো। এই সংজ্ঞা থেকে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য নিরূপণ করতে পারবো, এবং এই সংজ্ঞা থেকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে শ্রেণী বিভাগ সেগুলিও কিন্তু আমরা বের করে নিতে পারবো। জাস্ট এই সংজ্ঞা বা ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমরা ধারণা নেই, এই আলোচনায় কিন্তু আমাদের পরিষ্কারভাবে বলা আছে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী, অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী, এবং কোন ধরনের প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য কী কী।
তাহলে দেখো আমাদের প্রথম যে টপিকস, আমাদের যে তিনটি চারটি ছিল। প্রথম টপিক ছিল অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা, সেটি আমরা করলাম। এবার আমরা দেখব এই সংজ্ঞা থেকে কিভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নিরূপণ করতে পারি, বা কি কি বৈশিষ্ট্যের কারণে কি কি বৈশিষ্ট্য অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিদ্যমান আছে। দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্যগুলি আমরা এখানে পাই তার মধ্যে জনকল্যাণ অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি প্রধান বৈশিষ্ট্য। জনকল্যাণ করা, অমুনাফাভোগী কার্যকলাপ, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু তাদের ব্যবসায়িক কার্যকলাপ সম্পাদন করে, ঠিক আছে, আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি কারণ এই সকল প্রতিষ্ঠান তাদের কার্যকলাপ মুনাফা অর্জন উদ্দেশ্যে সম্পাদন করে না, বরং জনকল্যাণার্থে সম্পাদন করে, তাই এটিকে আমরা অমুনাফাভোগী কার্যকলাপ অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য। তারপরে আছে পরিচালনা। এই ধরনের প্রতিষ্ঠান সদস্যদের দ্বারা নির্বাচিত বা নিয়োজিত পরিচালক বা প্রশাসক দ্বারা পরিচালিত হয়। স্বতঃস্ফূর্ত সেবা। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজের ইচ্ছায় সদস্য, অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ মিলে নিজেরা পরিচালনা করে এবং তারা স্বইচ্ছায় সেবা প্রদান করে। আমরা এই করোনাকালীন সময়ে তোমরা দেখে থাকবে বা পত্রিকায় অথবা খবরে দেখবে, অনেক মানুষ আছে যারা নিজের ইচ্ছা এই ঘর থেকে বিপদ মাথায় নিয়ে মানুষের জন্য সেবা দিয়ে যাচ্ছে, যাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে অক্সিজেন দিয়ে যাচ্ছে, নানান ধরনের সেবা বা ত্রাণ বিতরণ করতেছে, যারা ক্ষুধায় কষ্ট করতেছে, সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা খাদ্য সহায়তা পাচ্ছে না তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে। এই যে কাজগুলি যারা করতেছে তারাই কিন্তু নিজেদের বিপদ আছে এটা থাকার পরেও তারা এই ধরনের কার্যক্রম সম্পাদন করছে নিজের ইচ্ছায় সম্পূর্ণ, এটাকে বলো স্বতঃস্ফূর্ততা। সো অব্যবসায়ী প্রতিষ্ঠানে যারা অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করে তাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য বলি আমরা। সদস্যরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেবা প্রদান করে থাকে, এখানে কাউকে জোর করে নিয়ে আসা হয় না, সবাই নিজের ইচ্ছায় কাজ করে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আয়ের উৎস। অব্যবসায় প্রতিষ্ঠানের এই যে এত ধরনের কর্মকাণ্ড তারা পরিচালনা করবে, যেমন ধরো বিদ্যানন্দ ফাউন্ডেশন, সে যে 1 টাকায় খাবার দিচ্ছে হাজার হাজার মানুষকে, তো 1 টাকায় কি আসলে একজন মানুষের খাবারের সংস্থান করা যায়? সেটি তো সম্ভব না, বাট নামমাত্র একটি মূল্য তারা নিচ্ছে, তাহলে তারা এই কার্যক্রম সম্পাদনের জন্য টাকাটা কোত্থেকে পাবে? একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা সদস্য থাকে বা যারা এটিকে পরিচালনা করে, তারা তাদের নিজেদের তারা প্রত্যেক মাসে নিজেরা চাঁদা প্রদান করে, নিজেদের উপার্জিত অর্থ থেকে টাকা দিয়েই কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করে। এছাড়া সমাজের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তাদের কাছ থেকে অনুদান নিয়ে থাকে, যে কোনো প্রকার দান গ্রহণের মাধ্যমে জনকল্যাণার্থে ব্যয়ের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। যেমন ধরো আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছি যে আমাদের দেশের একটি বৃহৎ শিল্প গ্রুপ যেটি হচ্ছে অ্যাসালম গ্রুপ, তারা তাদের একজন অ্যাসালম গ্রুপের তাদের পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এর পরপরই তারা তাদের গ্রুপের পক্ষ হতে বিভিন্ন হাসপাতালকে করোনার চিকিৎসা দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের চিকিৎসা উপকরণ বিতরণ করেছে। এই যে সমাজের বিভিন্ন অংশের ব্যক্তিবর্গ, ধনাঢ্য ব্যক্তিবর্গ তাদের অনুদান প্রদান করে থাকে এই ধরনের প্রতিষ্ঠানে, এবং এই অনুদানের অর্থ দ্বারাই কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে। তাহলে আয়ের উৎস হচ্ছে বিভিন্ন সদস্যদের চাঁদা এবং অনুদান বা দান গ্রহণের মাধ্যমে তারা যে অর্থ পায় বা যেখান থেকে টাকা সংগ্রহ করে, সেটাই হচ্ছে তাদের আয়ের উৎস। এবং এর পরের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, অর্থের ব্যবহার। তারা যে টাকাটা সংগ্রহ করলো সেটা আবার কিন্তু সমাজের মানুষের জনকল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করবে। সংগৃহীত অর্থ তারা কি করে? এলাকার, দেশের বা সমাজের জনগণের জন্য সেবামূলক কার্যক্রম, যেমন বন্যা দুর্গতদের সাহায্য দান, গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার খরচ যোগান ইত্যাদি কাজে
ব্যয় করে থাকে। যেমন কিছুদিন আগে আমাদের দেশে একটি বড় ঘূর্ণিঝড়, যেমন ঘূর্ণিঝড় আম্ফান যে তাণ্ডব চালিয়েছে আমাদের সুন্দরবনের অংশে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানকার অনেক মানুষ গৃহহীন হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। তো তাদেরকে কিন্তু এই ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি তাদেরকে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান যে আয় করে থাকে সেখান থেকে টাকা দিয়ে তাদের ত্রাণ দেওয়ার কাজে ওই অর্থের ব্যবহার করে থাকে। সো এটিও অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য। তারপরে আসবে হিসাব রক্ষণ পদ্ধতি। অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের অর্থের ব্যবহার হচ্ছে টাকা তারা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতেছে এবং সেই টাকা আবার বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি জবাবদিহিতার বিষয় আছে যে যে সকল উৎস থেকে তারা টাকা সংগ্রহ করে সেটি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা। সো জবাবদিহিতার কারণেই কিন্তু তাদেরকে হিসাব সংরক্ষণ করতে হয়, এবং হিসাব সংরক্ষণের ক্ষেত্রে অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি অনুসরণ করে থাকে। তারপর হচ্ছে উদ্বৃত্ত আয় বন্টনে বাধ্যবাধকতা। অব্যবসায়ী প্রতিষ্ঠানের যদি এরকম হয় যে আয়ের পরিমাণ যা ব্যয় তার চেয়ে কম হচ্ছে, মানে আয় উদ্বৃত্ত আছে, তাহলে কিন্তু সেটি তারা সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে না, এটি পরবর্তীতে জনকল্যাণের কাজে ব্যবহৃত হবে। সো উদ্বৃত্ত আয় তারা চাইলেই বন্টন করতে পারবে না, সেই জন্য বলা হচ্ছে উদ্বৃত্ত আয় বন্টনে বাধ্যবাধকতা আছে। বস্তুগত লেনদেন। এই ধরনের প্রতিষ্ঠান কোনো বস্তুগত পণ্য লেনদেন করে না। এরপর হচ্ছে স্থায়ী সম্পদ অর্জন ও রক্ষণাবেক্ষণ। অব্যবসায়ী প্রতিষ্ঠান সংগৃহীত দান, চাঁদা বা উইলকৃত সম্পদের মাধ্যমে অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের স্থায়ী সম্পত্তি অর্জন করে থাকে, এবং উক্ত স্থায়ী সম্পদের তত্ত্বাবধায়ক হিসাবে প্রতিষ্ঠানটি ভূমিকা পালন করে থাকে। চূড়ান্ত হিসাব প্রণয়ন, যেহেতু একটু আগেই বলছি যে অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের যে কার্যক্রম পরিচালনা করবে, অর্থ সংগ্রহ করে তারা এবং সেই অর্থ ব্যবহার করে, সুতরাং তাদের হিসাব প্রণয়ন করতে হয়, এবং জবাবদিহিতার কারণেই কিন্তু তাদেরকে হিসাব প্রণয়ন করতে হবে। চূড়ান্ত হিসাব প্রণয়নের সময় তারা সাধারণত আয় ব্যয় হিসাবের মাধ্যমে তারা আয় ব্যয়ের তুলনা করে এবং উদ্বর্ত পত্র প্রণয়ন করে তাদের সম্পত্তি ও দায়ের পরিমাণ লিপিবদ্ধ করে থাকে। আয়কর। অব্যবসায়ী প্রতিষ্ঠান যেহেতু একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান সমাজের জনকল্যাণের উদ্দেশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করে, অব্যবসায়ী প্রতিষ্ঠানকে কোনো আয়কর প্রদান করতে হয় না। সো এই হচ্ছে দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, এবং আমরা আমাদের যে সংজ্ঞা, অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সংজ্ঞা পড়লাম, সেখানে কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞার মধ্যেই এই বিষয়গুলি অন্তর্ভুক্ত আছে। আমাদের এর পরের যে টপিক ছিল সেটি হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য। আমরা আমাদের যে সংজ্ঞা পড়লাম সেই সংজ্ঞার মধ্যে কিন্তু কিছু পার্থক্যের কথা বলা ছিল, তারপরেও আমরা কিছু পার্থক্যের দেখব যে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য। দেখো, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্যের যে সকল বিষয়গুলি আমরা নির্বাচন করতে পারি, তার মধ্যে এক নম্বর হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। ব্যবসা প্রতিষ্ঠান কি করে, তাদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবার লেনদেনমূলক কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানকে আমরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান বলি। আর অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি কাকে, সেবা প্রদানের উদ্দেশ্যে সামাজিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডে লিপ্ত প্রতিষ্ঠানকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি। উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। তারপরে কর্মকাণ্ডগত পার্থক্য রয়েছে। পণ্য সেবার উৎপাদন বন্টন সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত জড়িত থাকে। আর অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত জ্ঞান বিতরণ করা, সমাজ সেবা করা, আর্ত ও পীড়িতদের সেবাদান করা অব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের আওতাভুক্ত। পরিচালনা। ব্যবসায় প্রতিষ্ঠান মালিক বা পরিচালক মণ্ডলী এর ব্যবস্থাপনা ও পরিচালনায় নিয়োজিত থাকে। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি অব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিচালনা করে। মূলধন। মালিকের প্রাপ্য নিট সম্পত্তিকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন বলি, মানে সম্পত্তি থেকে দায় বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে
এটিকে মূলধন না বলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে নিট সম্পত্তি সেটিকে মূলধন তহবিল নামে আখ্যায়িত করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন মালিকের প্রাপ্য, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন কারো প্রাপ্য নয়। আওতা, আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানের আওতা বিচার করি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যেমন এক মালিকানা প্রতিষ্ঠান, অংশীদারি প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কারবার, যে কোনো শিল্প কারখানা, ব্যাংক, বীমা ইত্যাদি প্রতিষ্ঠান সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের আওতাভুক্ত হয়। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের আওতা কি, বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আওতাভুক্ত কারা আছে, যেমন ক্লাব, সমিতি, স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপরে হচ্ছে ধরো দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, ক্রীড়া চক্র ইত্যাদি সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠানের আমরা আওতাভুক্ত বলতে পারি। আয়ের উৎস, আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের মধ্যে আয়ের উৎস পড়েছি, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় আসবে কিভাবে, সদস্যদের চাঁদা থেকে, ধনাঢ্য ব্যক্তিদের অনুদানের মাধ্যমে কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান আয় করে থাকে। আর ব্যবসা প্রতিষ্ঠানের যে নিট লাভ সেটি তাদের মুনাফা বা তাদের কার্যক্রমের মাধ্যমে মুনাফাটাই তা হচ্ছে তাদের আয়ের প্রধান উৎস। চূড়ান্ত হিসাব প্রণয়ন করা, ব্যবসা প্রতিষ্ঠান আয় বিবরণী প্রস্তুত করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে তাদের চূড়ান্ত হিসাব প্রণয়ন করে থাকে। অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব এবং উদ্বর্ত প্রস্তুতের মাধ্যমে চূড়ান্ত হিসাব প্রণয়ন করে থাকে। উদ্বৃত্ত, এখানে লাভ লোকসান হিসাবে বা আয় বিবরণী, যে উদ্বৃত্ত আয় বিবরণীর সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠান যে ফলাফল নিরূপণ করে সেটিকে নিট লাভ বা ক্ষতি বলা হয়। বা ওই উদ্বৃত্তকে আয় থেকে ব্যয় বাদ দিলে অবশিষ্ট যে যা থাকবে সেটিকে আমরা নিট লাভ অথবা ক্ষতি বলি। আয় যদি বেশি হয় ব্যয়ের তুলনায় তাহলে আমরা নিট লাভ বলি অতিরিক্ত অংশকে। আবার যদি আয় ব্যয়ের তুলনায় কম হয়, যতটুকু কম, সেটিকে নিট ক্ষতি বলা হয়। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়ের তুলনায় যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে সেটিকে বলা হয় ব্যয়, আয় অতিরিক্ত ব্যয়। আর আয় যদি ব্যয়ের তুলনায় বেশি হয় তাহলে আমরা সেটিকে বলি ব্যয় অতিরিক্ত আয়। এরপর হচ্ছে আয়কর। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কখনো ব্যবসা প্রতিষ্ঠানকে আয়কর প্রদান করতে হয় তাদের নিট লাভের উপর, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান কে কোনো ধরনের আয়কর প্রদান করতে হয় না। আয়ের বন্টন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যারা তারা তাদের মধ্যে আয়ের বন্টন করে নেয়, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের অব্যবসায়ী প্রতিষ্ঠানে যারা সদস্য তারা তাদের আয় কিন্তু বন্টন করতে পারে না, বা আয়ের টাকা বন্টন করা যাবে না, সেটি সমাজের জনকল্যাণের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। স্বার্থ উদ্যোক্তাগণ যারা ব্যবসা পরিচালনা করে বা তাদেরকে আমরা উদ্যোক্তা বলি, ব্যবসা শুরু করে, উদ্যোক্তাগণ নিজেদের স্বার্থের জন্য শ্রম ও মূলধন বিনিয়োগ করে থাকে। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উদ্যোক্তাগণ জনস্বার্থের জন্য তাদের শ্রম ও মূলধন বিনিয়োগ করে থাকে। জবাবদিহিতা, আমি আগেও বলেছি জবাবদিহিতা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জবাবদিহিতা শুধু এটিকে সংকীর্ণ একটি অবস্থা বলা যায়, মালিকের নিকট জবাবদিহিতা থাকে, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের জবাবদিহিতাটা ব্যাপক। কারণ হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের সদস্যদের কাছে যেমন জবাবদিহি করতে বাধ্য থাকে, অনেক সময় সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছেও তাদেরকে তাদের জবাবদিহিতা প্রদান করতে হয়। সো এই হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। যদি আমরা করি অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্যগুলি এগুলিই পাওয়া যাবে। এগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য আমরা সহজে নিরূপণ করতে পারবো। এরপর আমাদের এর পরবর্তী যে টপিক ছিল সেটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ। আমরা এখন দেখব অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ। দেখো, আমরা যে সংজ্ঞা আলোচনা করেছি সেখানে আমরা প্রথমে দেখেছি কিছু প্রতিষ্ঠান যারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করলে বা জনকল্যাণ উদ্দেশ্যে যদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তাদেরকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি। এরপরে আমরা আবার বলেছি কিছু প্রতিষ্ঠান আছে যারা মুনাফা অর্জন করে থাকে, কিন্তু সেই মুনাফা জনকল্যাণের উদ্দেশ্যে ব্যয়িত হবে, সমাজের মানুষের জনকল্যাণ উদ্দেশ্যে ব্যয়িত হবে। যারা ওই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য আছে তারা নিজেরা ভোগ করতে পারবে না। আবার আমরা দেখেছি কিছু পেশাজীবী যারা তাদের ব্যবসায়িক কার্যক্রম বা তাদের প্র্যাকটিস মাধ্যমে অর্থ উপার্জন করে, সেটিকেও অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ যদি আমরা করি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বা অব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান,
একটা হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্যটিকে আমরা বলতে পারি বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে চলো আমরা প্রথমে অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ দেখে নিই। দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ। অব্যবসায়ী প্রতিষ্ঠান 1 নাম্বার হচ্ছে আমরা এটিকে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারি একটি। তারপর হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও। অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক ধরনের হয়, যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যেমন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষামূলক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রদানই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। তারপরে আছে ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে কি আসবে, যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, আশ্রম, তারপর হচ্ছে মক্তব ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপযোগী করে মানুষকে গড়ে তোলা হয়। তারপরে আছে দাতব্য প্রতিষ্ঠান, যেমন স্বাস্থ্য খাতে সেবাদান করার লক্ষ্যে সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি প্রতিষ্ঠা করা। তারপরে আছে ত্রাণ ও পুনর্বাসন প্রতিষ্ঠান। ত্রাণ ও পুনর্বাসন প্রতিষ্ঠান আমরা বলতে পারি দুর্যোগপূর্ণ অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য, যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি, রেড ক্রস, রোভার স্কাউট, গার্লস গাইড ইত্যাদি প্রতিষ্ঠানের আমরা অস্তিত্ব দেখতে পাই। তারপরে দেখো বিনোদনমূলক প্রতিষ্ঠান আছে সমাজের মানুষকে বিনোদিত করার জন্যে, যেমন বিভিন্ন নাট্যগোষ্ঠী, ক্রীড়া চক্র, বিনোদন ক্লাব ইত্যাদি সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে বিনোদনমূলক সেবা প্রদান করে ক্লান্তি দূর করতে সাহায্য করে। এছাড়া বিবিধ সামাজিক প্রতিষ্ঠান যেমন হতে পারে সমাজের নানামুখী কল্যাণে আমরা দেখতে পাই অন্ধ কল্যাণ সমিতি, নারী কল্যাণ সমিতি, অনাথ আশ্রম, এতিমখানা ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এদের যে কার্যক্রম তারা পরিচালনা করে সেটার মাধ্যমে কিন্তু কোনো মুনাফা তারা ভোগ করে না। এরপরে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা আমাদের সংজ্ঞায় পড়েছিলাম যে আমরা বলেছিলাম কিছু প্রতিষ্ঠান আছে যারা মুনাফা ভোগ করে থাকে কিন্তু তাদেরকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় না, মুনাফা ভোগ করলো, কারণ তাদের এই মুনাফা জনকল্যাণের উদ্দেশ্যে ব্যয়িত হয়। তাহলে এই মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো মুনাফাভোগী সেবাদানকারী প্রতিষ্ঠান, মুনাফাভোগী সেবাদানকারী প্রতিষ্ঠান, অন্যটি হচ্ছে মুনাফাভোগী পেশাদার প্রতিষ্ঠান। তাহলে মুনাফাভোগী সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা কোনগুলিকে বলবো, যেমন নার্সিং হোম, সঙ্গীত বিদ্যালয়, টিউটোরিয়াল হোম ইত্যাদি প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান করার পাশাপাশি কিছু মুনাফা অর্জন করে। আবার মুনাফাভোগী পেশাদার প্রতিষ্ঠান, এটা আমরা আমাদের সংজ্ঞায় পড়েছি, যেমন আইনজীবী, প্রকৌশলী, সনদপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, হিসাববিদ, হ্যাঁ, এরা হচ্ছে মুনাফাভোগী পেশাদারী প্রতিষ্ঠান। সেবাদানের পাশাপাশি তারা মুনাফাও অর্জন করে থাকে। এরপরে যে শ্রেণীবিভাগ বা 3 নাম্বার যে শ্রেণী ছিল সেটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও। এই বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে বেসরকারি মুনাফাভোগী প্রতিষ্ঠান। বেসরকারি সেবাদানকারী একটি, আর একটা হচ্ছে বেসরকারি দেখো মুনাফাভোগী। একজন শুধু সেবা দান করে, কোনো মুনাফা ভোগ করে না, আরেকটি পক্ষ আছে যারা মুনাফাও ভোগ করে। তাহলে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা কাদেরকে বলবো, যেমন ধরো কেয়ার, সিডা, আশা, রামকৃষ্ণ মিশন ও মঠ, রামকৃষ্ণ সেবাশ্রম, আঞ্জুমান, মফিদুল ইসলাম ইত্যাদি প্রতিষ্ঠান শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা। বেসরকারি আবার মুনাফাভোগী প্রতিষ্ঠান আছে, যেমন প্রশিক্ষা, ব্র্যাক ইত্যাদি প্রতিষ্ঠানগুলো বিপন্ন মানবতার সেবার পাশাপাশি প্রতিষ্ঠানের আয় ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পে অংশগ্রহণ করে থাকে। সো এই হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ। তোমরা এই চার্ট দেখে তুলে নিতে পারবে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কত ধরনের শ্রেণী বিভাগ আমরা পাই। তাহলে আজকে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা জানলাম, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আলোচনা করলাম, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের
পার্থক্য নিরূপণ করতে হয় কিভাবে সেটি দেখলাম, এবং অব্যবসায় প্রতিষ্ঠানের যে শ্রেণী বিভাগ সেটিও আমরা আলোচনা করলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কিভাবে করতে হয়, হিসাব রক্ষণের যে নিয়মাবলী আছে সেসব দেখব, কিভাবে আমরা হিসাব প্রস্তুত করব এবং কি কি হিসাব প্রস্তুত করতে হয়, কিভাবে হিসাব প্রস্তুত করতে হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।